জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর বিএনপির প্রথম বাজেট সংসদে উপস্থাপিত হয়েছে। এটা প্রস্তাবনা, এটা চূড়ান্ত নয়। প্রসেসটা আমরা অনেকে জানি, আমি পরে আসছি। খুব বেশি বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু একটা প্রশ্নের আসলে জবাব দেওয়ার চেষ্টা করব এবং বাজেটের অল্প কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে চাই। কিন্তু যে প্রশ্নটা জবাব দেওয়া দরকার সেটা হচ্ছে বেশ বড় একটা বাজেট হয়েছে। সেই বড় বাজেটের ঘাটতি আছে এবং তার চেয়ে বড় কথা, যেভাবে সরকার আয় করবে বলছে, সেই আয় আদৌ করা সম্ভব কিনা, নাকি অতগুলো জাস্ট সংখ্যার মারপ্যাচ করা হচ্ছে, এই প্রশ্নটা কেউ তোলার চেষ্টা করছেন। সেটা নিয়ে কথা বলবো। আমি শুরুতে বলেছিলাম যে বাজেট উপস্থাপিত হয়েছে। নিয়মটা হচ্ছে যে এই বাজেটটা নিয়ে এবার সংসদে তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে সমাজের বিভিন্ন স্তরে। সংসদে তো বটেই, এর বাইরে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, এমনকি সোশ্যাল মিডিয়াতেও ভালো মনের আলোচনা দীর্ঘদিন থেকে হয়। এগুলোর দিকে সরকার নিশ্চয়ই মনোযোগ দেবে, দিয়ে ফাইনালি বাজেট পাস হবে আসলে জুন মাসের শেষ দিন, কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন অর্থ বছর শুরু। সুতরাং যা প্রস্তাবিত হয়েছে এটাই যে থেকে যাবে সেটা নাও হতে পারে। এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, আমরা এভাবে বলবো। এখন বাজেটে কেমন হলো আমরা যদি জেনারেলি বলি, আপনারা অনেকে হয়তো ফলো করেন যে আমি গত বেশ কয়েক বছর থেকে বাজেট নিয়ে কথা বলি, লিখি, ভিডিওতে কথা বলেছি, টিভি টক শো করেছি। বাজেটের সময় আমি অনেক টিভি টক শোতে পার্টিসিপেট করি বাজেট অ্যানালিসিস নিয়ে। আমি 2017 থেকে, আমি ভুল না করলাম, তত 10 বছর হচ্ছে আমি বাজেট অ্যানালিসিস করেছি ফর্মালি, সেটা নিয়ে কলাম লিখেছি, টিভিতে কথা বলেছি। তখন আমি একটা কথা খুব বলতাম, সেটা আমি এবারকার সাথে মেলাতে চাই। সেটা হচ্ছে একটা বাজেট কতটুকু কার্যকর হবে, কতটুকু বাস্তবায়ন করা যাবে, এটা একটা দিক, এই দিকটার খেয়াল রাখা দরকার আছে। কিন্তু বাজেটে বরাদ্দ কোনো সরকার কোন দিকে দেয় সেটা সেই সরকারের মানসিকতা বোঝার একটা ইন্ডিকেটর। আমি আবারও বলছি, একটা সরকার আসলে কিভাবে জনগণের সামনে নিজকে উপস্থাপন করতে চায়, বাজেটের বরাদ্দ দেখে সেটা বলা যায়। আমি অনেক সময় এভাবে উদাহরণ দিতাম যে একজন বাবা যদি তার সন্তানের ভালো মানের খাদ্য, ভালো মানের শিক্ষা, এসবের দিকে, চিকিৎসা, এসবের দিকে মনোযোগ দেন তার টাকা খরচ করার ক্ষেত্রে, আরেকজন বাবা সেম ইনকামের হয়তো তিনি অন্যভাবে টাকা খরচ করছেন, নিজের জন্য এটা করছেন, ওটা করছেন, সন্তানের দিকে মনোযোগ দিচ্ছেন না। দুটো বাবার রিসোর্স অ্যালোকেশন দিয়ে বোঝা যায় সেই দুটো বাবা আসলে কেমন। ঠিক একইভাবে একটা সরকার কোন কোন খাতে কতটুকু কিভাবে বরাদ্দ দেয় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন এই বাজেটে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমি মনে করি এটা আমাদের খেয়াল রাখা দরকার, কারণ যখন আমরা বাইরে থেকে, সরকারের বাইরে থেকে আমি অন্তত কথা বলেছি, আমার যে পলিটিক্যাল ইডিওলজি, আমি সেটার আলোকে সবসময় চেয়েছি যে আমাদের ওয়েলফেয়ার খাতগুলোতে ব্যয় বরাদ্দ বাড়ুক, যেগুলো প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করে। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তাকে আমরা অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা বলতাম। গত বছরে যে সম্পূরক বাজেট, তার দ্বিগুণের মতো প্রায় বরাদ্দ এবার স্বাস্থ্য খাতে হয়েছে। স্বাস্থ্য খাতে অনেক কিছু করার কথাবার্তা আছে, আপনারা জানেন, বিভিন্ন ফর্মে। আমি ওইটার বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না, বরাদ্দটার কথা আপাতত বলছি। শিক্ষা খাতেও একই রকম অবস্থা, সংশোধিত বাজেট যেটা ছিল সেটার প্রায় দ্বিগুণ বরাদ্দ শিক্ষায় হয়েছে, খুবই সিগনিফিক্যান্ট বরাদ্দ হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে, এবং আপনারা একটা আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এই সরকারের, সেটার কথা একটু না বললেই না, 14,500 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে 41 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। সো এই জায়গাগুলোতে যখন সরকার মনোযোগ দিচ্ছে, এই মেসেজ মানুষের কাছে সরকার নিশ্চয়ই কনভে করতে চাইছে এবং কনভেড হয়েছে, মানুষের কাছে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি যে সরকার জনগণের কল্যাণকে, জনগণের জীবনকে সহজ করে তোলার চেষ্টা করছে, এবং সহজ করে তোলার জন্য অকল্পনীয় পরিমাণ কর এবং শুল্ক কমিয়েছে। আমি বহু বছর, আবারও বলছি, বাজেট খেয়াল করেছি, এই রকম কর কমানো, শুল্ক কমানো আমার মনে পড়ে না কখনো হয়েছে, খুব নিকট অতীতে আমি বলবো। এখন যে ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, যে কেউ প্রশ্ন করছেন, আমরা যখন কর কমিয়ে দিতে থাকি সরকার তো ইনকাম কমে যায়, তাহলে সরকার রেভিনিউ আর্ন করবে কোত্থেকে? খুব ইলজিক্যাল প্রশ্ন না? আমি রেভিনিউ কিভাবে আসবে, কি হবে না হবে সেই কথা বলবো, কিন্তু আমি কয়েকটা সিগনিফিক্যান্ট কথা বলি। যেমন ক্যান্সারের ঔষধ
তৈরি করার জন্য 9টা কাঁচামাল এবং ওষুধ শিল্পের আরও 53টা পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফ করা হয়েছে। ওষুধের দাম কমে যাওয়ার আশা করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ইলেকট্রিক বাস, ইলেকট্রিক ভেহিকল চার্জার ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য সব ধরনের শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়েছে। ইলেকট্রিক যানবাহন উৎপাদনের ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া আছে। কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করতে 36টি কাঁচামাল ও সেই সাথে 36টি মশলা আমদানির উপরে শুল্ক তুলে দিয়েছে, কাঁচামাল এবং মশলার উপরে। কন্টেন্ট ক্রিয়েটর এক ধরনের কনফিউশন তৈরি হয়েছিল। ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার উপর সম্পূর্ণরূপে আয়কর ও ভ্যাট অব্যাহতি, কোনো রকম কর থাকছে না। কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য সব অগ্রিম আয়কর এবং মূসক প্রত্যাহার করা হয়েছে। এই ধরনের জটিল রোগী, আপনারা জানেন ডায়ালাইসিস খুব রেগুলারলি নিতে হয়, এটা বিরাট অর্থনৈতিক চাপ। সরকার সেটা লাঘব করার চেষ্টা করছে। হার্টের স্টেন্টের দাম কমানো হচ্ছে। তারপরে হচ্ছে নতুন শিল্প কারখানার জন্য ট্যাক্স 20 থেকে কমিয়ে 10% করা হয়েছে। শিশু খাদ্যের খাবারের কাঁচামাল আমদানির শুল্ক 15 থেকে কমিয়ে 10 করা হয়েছে। স্টার্ট আপ সহ যা যা প্রযুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে এর মধ্যে সম্পূর্ণ টার্নওভার ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে এবং এর মধ্যে 500 কোটি টাকার একটা তহবিলও তৈরি করা হচ্ছে। ঔষধের মূল্য সহনশীল রাখার জন্য 17টা নতুন কাঁচামালকে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। চাল ডাল সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মশলাও আছে, তার যে উৎস কর সেটা কমিয়ে 0.5% করা হয়েছে, যেটা একসময় 2 থেকে 5% পর্যন্ত ছিল। এর বাইরে দেশে স্থানীয়ভাবে তৈরি করার জন্য যেসব ইলেকট্রনিক্স আছে সেতে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। এই রকম অনেকগুলো পদক্ষেপ আছে। এর বাইরে জনগণকে প্রচুর টাকা দেয়া হচ্ছে। যেমন আমরা অলরেডি ফ্যামিলি কার্ডের কথা বললাম, আমরা যতগুলো সামাজিক নিরাপত্তা ভাতা ছিল, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোর পরিমাণ বাড়ানো হয়েছে এবং সংখ্যাও বাড়ানো হয়েছে। তো এগুলোতে প্রচুর টাকা প্রয়োজন হবে। ক্যান্সার সহ 6টা জটিল রোগের জন্য আগে 50,000 টাকা দেওয়া হতো। এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো। একটা রাষ্ট্র কতটা মানবিকভাবে দেখছে জনগণকে সেটা একটা বোঝার জন্য সেটা 1 লক্ষ টাকা করা হয়েছে। আমরা বলছি না এটা অ্যাডিকুয়েট, কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে সরাসরি। এই ব্যাপারগুলো সরকার করছে। এভাবে প্রচুর নগদ টাকাও মানুষের কাছে যাচ্ছে। তার মানে অ্যাপারেন্টলি কর কমানো হচ্ছে, কিন্তু মানুষের কাছে অনেক বেশি সেবা দেওয়ার প্রয়োজন। এবং এর সাথে সাথে বলাই বাহুল্য প্রচুর মেগা প্রজেক্টও বেশ কয়েকটা নেওয়া হবে। এর বাইরে অন্যান্য খরচ তো সরকার করবেই। তাহলে সংস্থান হবে কিভাবে? আমরা যদি এখন সেটা দেখতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এই বাজেটে সবসময় যেটা হয়, আমরা যখন আগে বাজেট নিয়ে আলোচনা করতাম যে ব্যক্তির বাজেট মানুষ আয় বুঝে ব্যয় করে, আর রাষ্ট্রের বাজেট ব্যয় বুঝে আয় করে। আগে ব্যয় করে, ব্যয়ের খাত ঠিক করে, ব্যয়ের পরিমাণ ঠিক করে, তারপর সেই অনুযায়ী আয় করে। 9.38 লক্ষ কোটি টাকার বাজেট এটা। এর মধ্যে 6.95 লক্ষ কোটি টাকা আয় হবে, 2.43 লক্ষ কোটি টাকা ঘাটতি। এটা জিডিপির 3.60%। এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে আমি মনে করি, সেটা হলো জিডিপির তুলনায় যে ঘাটতি সেটা 23-24 মানে আওয়ামী লীগের বাজেটের কথা বলছি, সে সময় 4.05%-এ চলে গিয়েছিল। সো ঘাটতিটাকে যত বড় দেখা যায় অঙ্কে, যেহেতু জিডিপির আকার বাড়ছে, এই বছর জিডিপির আকার প্রাক্কলন করা হয়েছে 61 লক্ষ কোটি টাকা, সেটার 3.60। তার মানে ঘাটতির পরিমাণ জিডিপির মাত্রায় কমেছে আওয়ামী লীগের সময়ের তুলনায়। একটু সাথে যদি যোগ করি, 5-6 সালের যেটা ছিল বিএনপির লাস্ট সরকারের, সে সময় 2.90% ছিল জিডিপির তুলনায় বাজেট ঘাটতি। এখনও সেটা কমিয়ে আনা হয়েছে। সেফ যেটা বলা হয় যে 5%-এর নিচে থাকা, সেই তুলনায় যথেষ্ট সেফ জায়গায় আছে। আরেকটা আমি আসবো আবারও কর বা শুল্ক কমানোর পরও কী করা যাবে। আরেকটা খুব সিগনিফিক্যান্ট পরিবর্তন আছে, যেটা আমি অন্তত যখন বাজেট নিয়ে আলোচনা করেছি, অ্যানালিসিস করেছি, তখন বলতাম যে এই সরকারের পরিচালন ব্যয় অনেক বেশি। যখন পরিচালন ব্যয় অনেক বেশি হয় তখন স্বাভাবিকভাবে উন্নয়ন বাজেট কমে যায়। আমি একটা ডেটা দেই, 2025-26-এর যে সংশোধিত বাজেট, এই যে অর্থ বছর শেষ হলো, তাতে পরিচালন ব্যয় ছিল 72.7%। আবার একটু মন দিয়ে খেয়াল করি, 2.7%। 26-27-এ এসে এটা 66.8
3 মানে আগামী যে বাজেটটা প্রপোজড হলো সেটা 66.3%-এ নেমে এলো 6% বেশি, প্রায় 6.5% পরিচালন বাজেট কমেছে। মানে একটা দেশে জনকল্যাণের জন্য পরিচালন ব্যয় যত কমে, মানে সরকার চালানোর ব্যয় যত কমে সেটা তত ভালো, তাহলে বাকিটা উন্নয়নে খরচ করা যাবে। এখানে উন্নয়ন ব্যয় তাহলে আগেরটার হিসাবে ছিল গত অর্থ বছরে 27.3%, সেটা এখন 33.7% করা গেল, কারণ পরিচালন ব্যয় কমিয়ে ফেলা গেছে। এটাও খুবই সিগনিফিক্যান্ট একটা দিক। আরেকটা সিগনিফিক্যান্ট দিক আছে, সেটা হলো আমি সবসময় যেটা দেখার চেষ্টা করতাম বাজেটে, আমরা তো এই আলাপ সবসময় করেছি, আমরা পরোক্ষ কর যত কম রাখা যায়, কারণ পরোক্ষ করের সমালোচনা যেটা সেটা হচ্ছে এটা ধনী গরিব সবার উপরে একই রকম একই পরিমাণ ট্যাক্স বা কর আরোপ করে। বাজারে যে কোনো একটা পণ্য, আমরা ধরে নিলাম একটা চকলেট, একটা চিপস, এরকম কিছু একটা কেউ যখন কিনতে যায়, ধনী গরিব সবাই একই পরিমাণ ট্যাক্স দেয়, সেজন্য এটাকে আমরা ঠিক মানবিক ট্যাক্সেশন বলি না। আমরা সবসময় চেয়েছি বা বলেছি ডিরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্সের মতো ট্যাক্স আরও বেশি শেয়ার হোক। বলা হয় যে আমাদের মতো একটা দেশে ডিরেক্ট ইনডিরেক্ট যে ট্যাক্স আছে সেটার স্প্লিট, মানে সেটা শতাংশে 50-50 হলে ভালো হয়। বাংলাদেশে ডিরেক্ট ট্যাক্সের পার্সেন্টেজ 30%-এর আশপাশে, 27, 28, 29, 30 এরকম, এর বেশি কখনো কখনো 1-2 বেড়েছে। কিন্তু আমি এবার ক্যালকুলেট করে দেখলাম ডিরেক্ট ট্যাক্সের পরিমাণ রাখা হয়েছে 36% মতো। সো একটা উন্নতির দিকে আমরা দেখতে পাচ্ছি, একটা উন্নতির ধারা দেখতে পাচ্ছি। একটা মানবিক ট্যাক্স যদি আমরা বলি, তখন আসলে ধনী মানুষ বেশি ট্যাক্স দেবেন, এটাই হওয়ার কথা। সেই পথে এই সরকার আগাচ্ছে, এটা খুবই একটা পজিটিভ দিক। একই সাথে আমাদের মনে রাখা দরকার, এই যাবতীয় সব কিছু কমানোর মাধ্যমে জনগণের জীবনযাত্রা যেমন সহজ করা হচ্ছে, প্রচুর ক্ষেত্রে শিল্প এবং ব্যবসাকে যাতে আরও গ্রো করতে দেওয়া যায় সেই ধরনের কাজ করা হয়েছে। কাঁচামাল আমদানি বা এইসব জায়গায় প্রচুর ট্যাক্স কমানো হয়েছে, বাণিজ্যের সিস্টেম অনুমতি সহজীকরণের কথা বলা হচ্ছে। সো আমরা আশা করতে পারি খুবই ভাইব্রেন্ট একটা বিজনেস এনভায়রনমেন্ট বাংলাদেশে হবে। এখন সেই প্রসঙ্গে আসি, আসলে কিভাবে হবে এই টাকা, আমি ট্যাক্স কমাচ্ছি কিন্তু আমি আবার বলছি আমি অনেক বেশি রাজস্ব আহরণ করব, সেটা কিভাবে সম্ভব? এই আলাপটা অনেকদিন থেকে হয়েছে। সেটা হলো আমাদের আসলে মানুষজন ট্যাক্স নেটের বাইরে থেকে যায়, প্রচুর থেকে যায়। আমরা যে ভ্যাট দেওয়ার কথা বলি, সেই ভ্যাটও প্রচুর প্রতিষ্ঠান ঠিকমতো দেয় না। আমরা আমদানি শুল্কের কথা যদি বলি, সেখানেও নানান রকম কারসাজি আছে, দুর্নীতি আছে। আমরা যদি ইনকাম ট্যাক্সের কথা বলি, সেখানেও প্রচুর মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো অবস্থায় থাকলেও সেখান থেকে বাইরে থেকে যান এবং নানানভাবে ম্যানেজ করে তারা সেই জায়গায় টিকে থাকেন এবং ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। এগুলো বাংলাদেশের কমন প্রবণতা। সুতরাং ট্যাক্স বাড়ানো না, কমিয়েও বহু জায়গা থেকে এটাকে আসলে আলটিমেটলি বাড়ানো সম্ভব যদি এই ট্যাক্স নেটের মধ্যে মানুষকে আরও বেশি নিয়ে আসা যায়। ইনফ্যাক্ট এই সরকার এই কাজটাই করবে আমি মনে করি। সেটা যদি ঠিকঠাক মতো করা যায়, আমি এটা বলছি না, এটা দাবি করব না প্র্যাগম্যাটিকলি যে প্রাক্কলন করা হয়েছে রাজস্ব আহরণের, কারণ বাকি অংশটা ঘাটতিটা আমরা কোনো না কোনো ফর্মে ঋণ নেব, অভ্যন্তরীণ অথবা বৈদেশিক, কিন্তু ঘাটতি যা দেখানো হচ্ছে তা আরেকটু বাড়তেও পারে, অথবা আবার অনেক সময় যেটা হয় বাজেট বাস্তবায়ন কম হলে ঘাটতি একই পরিমাণও কম বেশি থাকতে পারে। কিন্তু আমি মনে করি এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি এই সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যখন কথা বলেছি, দেখেছি তিনি এই ব্যাপারটাতে খুবই মনোযোগ দেবেন। যখন দেশের সর্বোচ্চ ব্যক্তি এই ধরনের ফোকাস রাখেন, আমি অনুমান করি সেটা নিচের দিকে যারা কাজ করছেন তাদের মধ্যেও এই ব্যাপারে সচেতনতা তৈরি হবে এবং আমি বিশ্বাস করি বাজেটের রাজস্ব আহরণের যেই টার্গেট সেটার খুব কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো। এখানে অটোমেশন করা হবে, চাইলেই আর এগুলো খুব বেশি ফাঁকির জায়গা থাকবে না। সে কারণে আমি বিশ্বাস করি আমরা কাছাকাছি পৌঁছে যেতে পারবো। প্র্যাগম্যাটিকলি বলছি, এটা পেরেই যাব, হয়েই যাবে, আরও বেশি পেরে ফেলবো, এভাবে বলাটা খুব লজিক্যাল হয়তো হবে না। সো মোদ্দা কথাটা হচ্ছে এই প্রথম বাজেট অসাধারণ একটা বাজেট দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি, মনে করি। বাস্তবায়ন কিভাবে হবে, কতটুকু হবে সেই আলোচনা করতে পারেন এবং কিছু কিছু জায়গায় কেউ যদি মনে করেন আরও কিছু করবেন, সেটা তার সাজেশন আসুক। আবারও বলছি, আপনারা এখানেও সাজেশন দিতে পারেন, আমি সেগুলো নোট করার চেষ্টা করব, যেগুলো আমি এই কাজগুলো যারা করেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত জানাতে পারেন, কোনো অপিনিয়ন। যেমন ধরুন আমি একটা উদাহরণ যদি দেই, TIN
ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা দিতেই হবে বলা হয়েছে। অনেকে কনফিউজড হয়েছেন, সবাই কি পারবে? অনেকে খুব দরিদ্র মানুষ করছেন নানান রকম সুবিধার জন্য, রাষ্ট্রীয় সুবিধার জন্য। তো ওইসবের ক্ষেত্রে এটার এক্সাম্পশন থাকবে। তো এটা খুব মেজর সমস্যা হবে না। ঠিক একই রকমভাবে আমি একটু যেটা মনে আসছে হঠাৎ সেটা বলছি, কোনো কিছু মিস যেতেও পারে। আপনারা একটু জানাবেন আপনাদের সাজেশন কি, বাজেটের কোন জিনিসগুলো আপনাদের কাছে ঠিক মনে হয়নি, কোন জিনিসগুলো পরিবর্তন করা দরকার। চাইলেই যে সব কিছু পাওয়া যায় তা না। আমরা দিনের শেষে একটা কম সামর্থ্যের দেশ, আমরা চাইলেও সব জায়গায় ইকুয়াল অ্যালোকেশন করতে পারি না। হঠাৎ মনে পড়লো একটা খুব ভালো জায়গায় একটা অ্যালোকেশন হয়েছে। এই প্রথম বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা জিনিস নিয়ে কথাবার্তা হয়েছে, যেখানে বিভিন্ন রকম ক্রিয়েটিভ সেক্টরের মানুষ, মিউজিক হতে পারে, ফিল্ম হতে পারে, এগুলো মেকিংয়ের মাধ্যমে এটার একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে, তার জন্য বাজেট বরাদ্দ আছে, 300 কোটি টাকা সরাসরি বরাদ্দ আছে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের সিএসআর থেকে আরও 500 কোটি টাকা, মানে 800 কোটি টাকার মতো একটা ফান্ড দেওয়ার কথাবার্তা আছে। আমরা যদি সেটা ঠিকঠাক মতো করতে পারি, এগুলো খুব বড় প্রভাব ফেলবে। এর বাইরে ক্রিয়েটিভ ইকোনমিকে কেন্দ্র করে ক্রিয়েটিভ হাব পূর্বাচলে তৈরি করা সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আলাপ আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রায় বলেন যে মানুষ গান, নাচ বা কালচারাল অ্যাক্টিভিটিস শুধুমাত্র তার মানসিক বিকাশের জন্য না, এটাকে ক্যারিয়ার হিসাবে নেওয়ার চিন্তা করতে হবে, ক্রীড়াকে নিতে হবে। এটা খুব জোর দিয়ে তিনি বলেন, আমাদের সাথে সরাসরি অনেকবার বলেছেন। তো এই রকম নানান রকমভাবে এই বাজেটটা আমি মনে করি গতানুগতিক না, মানে বাজেট গতানুগতিক হয়েছে এটা বলার একটা প্রবণতা আছে। আমরা খেয়াল করবো অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক যখন বাজেটের অ্যানালিসিস করেন, একটা গতানুগতিক বাজেট এই ধরনের একটা কথা, যে এটা একটু বাড়িয়ে এটা একটু কমিয়ে করে ফেলছেন। আমি মনে করি না এই বাজেটটা গতানুগতিক হয়েছে। এটা বলার সাথে সাথে আপনাদের কারো মনে হবে যে আপনি এই সরকারের অংশ, তাই এইভাবে বলবেনই, কিন্তু আমি আসলেই মনে করি। আপনারা, আবারও বলছি, আপনাদের অপিনিয়নগুলো জানান, আমি সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু জিনিসই হয়তো, বা কিছু জিনিস অন্তত চূড়ান্ত বাজেট যেটা ফাইনালাইজড হবে সেখানে এটা করা হবে। আরেকটা জিনিস যেটা নিয়ে সবাই অনেকে বসেছিলেন, প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তাদের বেতন স্কেল, সেটা বাস্তবায়ন করা হবে এই অর্থ বছরেই। এরকম অনেক কিছু আছে, প্রত্যেকটা ব্যয়ের খাতের কথা বলছি, সুতরাং প্রচুর আয় করতে হবে। এই আয় হবে আমরা বিশ্বাস করি। আরেকটা কথা একটু বলে শেষ করি, বারবার এই কথা বলা হয়েছে, বলেছি আমি, সেটা হচ্ছে আমরা মানুষের কাছে যখন টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেই টাকার একটা বাজারে মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। 14,000 কোটি টাকা যখন আমরা জনগণের হাতে, কম সামর্থ্যবান মানুষের হাতে পৌঁছে দেবো, সেই টাকা মুহূর্তে বাজারে যাবে এবং সেটার একটা বিরাট মাল্টিপ্লায়ার এফেক্ট হবে, যেটা ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন আরও বাড়াবে, সেটা আরও মানুষের কর্মসংস্থান তৈরি করবে এবং সেইগুলো আবার আলটিমেটলি যত ব্যবসা, যত কর্মসংস্থান, তত আমদানি, তত বিক্রি, তত সরকারের রাজস্ব সংগ্রহ করার সুযোগ। সে কারণে আমরা মনে করি আমরা খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার।